শহরবাসী কেন, আজকাল তো 33 থেকে 34 কোটি মানুষ গ্যাস সিলিন্ডার ব্যবহার করে। সে শুধু শহরে থাকে তারা, শহরবাসী গ্রামবাসী সবাই সিলিন্ডার ব্যবহার করে, তাদের বিপদ বাড়বে। এখন সাপ্লাই ব্যবস্থা করতে হবে। তার জন্য কূটনৈতিক দৌত্য যাকে বলি আমরা, ডিপ্লোম্যাটিক এফোর্ট বাড়াতে হবে, বাড়িয়ে যাতে আরব দুনিয়া থেকে বা বাইরের দেশ থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, বিভিন্ন দেশ থেকে যাতে আরো বেশি করে গ্যাস, আরো বেশি করে ফুয়েল আনা যাতার ব্যবস্থা করতে হবে। এখানে তো সরকারের কৃতিত্ব না, কূটনৈতিক দৌত্যটা সরকারের কৃতিত্বের মধ্যে পড়ে, ডিপ্লোমেসি সরকারের কৃতিত্বের মধ্যে পড়ে। সেখানে সরকার সকলের সঙ্গে ভালো ভালো রাখতে গিয়ে সম্পর্ক কারোর সঙ্গে ভালো নয় সরকারের, ফলে এই সংকট বাড়ছে। এখানে সরকারের কূটনৈতিক ব্যর্থতাকে নিশ্চয় আগামী দিনে মানুষ চিহ্নিত করবে। গ্যাসের সংকট আগামী দিনে আরো বাড়বে যদি এই ঝগড়া না মেটে, যদি এই যুদ্ধ না বন্ধ হয়, যদি হরমুজ খাড়ি যদি হরমুজ প্রণালী যদি না করে, ভয়ঙ্কর সমস্যা হবে। হরমুজ প্রণালী শুধু নয়, এরপরে বাবেল মেন্দাবে ঝামেলা হতে পারে, অনেক জায়গাতে এর ঝামেলা বাড়বে, সুয়েজে ঝামেলা হতে পারে। কোন দিকে যাবে, মানে গোটা তেলের দুনিয়া আছে কিন্তু সংকটের মুখে। তেলের দুনিয়া সংকটে মানে আমরা সবাই সংকটে, কারণ এই ভারতবর্ষে তেল যা আছে তার 85 থেকে 90% আমদানি করতে হয় আমাদের। আমাদের তেলের ভান্ডার নাই স্বাধীনভাবে। 85 থেকে 90% তেল আমাদের আমদানি করতে হয়, 40% গ্যাস আমাদের আমদানি করতে হয়। কোথায় যাব আমরা? ফলে সংকট তো বাড়বেই। তার জন্য দেশের সরকারকে অনেক আগে থেকে তৎপর হয়ে ফটো না তুলে কাজের কাজ করার চেষ্টা করতে হতো। সরকার খালি বিদেশে গিয়ে ফটো তুলতে ব্যস্ত, ফটো সেশনে ব্যস্ত। এটা আমরা প্রথম দিন থেকেই বলছি কথাটা, যে পশ্চিমবঙ্গের এসআইআরে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে মানুষের আস্থা, বিশ্বাস, ভরসাকে হারিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে এক অদ্ভুত ধরনের কনফিউশন তৈরি হয়েছে। মানে সাধারণ মানুষ বুঝতে পারছে না ব্যাপারটা কি। এইরকম অনিশ্চয়তা পশ্চিমবঙ্গের নির্বাচনে কখনো আমরা দেখিনি। স্বাভাবিকভাবেই এই নির্বাচন কমিশনের কর্মক্ষমতা, যোগ্যতা নিয়ে যে প্রশ্ন রাহুল গান্ধীজি অনেকদিন আগে তুলেছিল, সে রাহুল গান্ধীজির অভিযোগ, সে অভিযোগ যে সত্য, তার পিছনে যে যথেষ্ট কারণ ছিল, যুক্তি ছিল। আজকে নির্বাচন কমিশন যখন প্রতি মুহূর্তে মানুষের আস্থা বিশ্বাস হারাচ্ছে, তখন কিন্তু তা মানুষের কাছে আরো পরিষ্কার হচ্ছে। অর্থাৎ যে প্রশ্ন রাহুল গান্ধী তুলেছিল আর সে প্রশ্ন সত্য হচ্ছে। পশ্চিমবঙ্গে কে নিরপেক্ষ আর কে পক্ষ, এটা এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। ছোট্ট উদাহরণ দিচ্ছি। গতকাল আমাদের একটা পদযাত্রা হলো। পদযাত্রার পর এখানকার টিএমসি প্রার্থী সে নিজের গাড়ি থেকে নেমে তার যে পুলিশ সিকিউরিটি, নিরাপত্তা বাহিনী রাজ্য দিয়েছে, তাদের উপস্থিতিতে গাড়ি থেকে নেমে আমাদের যে সাধারণ কর্মীকে মারধর করলো ওপেন রাস্তায়। ঠিক আছে, স্বাভাবিকভাবে আমরা কমপ্লেন তো করবো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কমপ্লেন করার পর লোকাল পুলিশকে করা হলো। লোকাল পুলিশ অর্থাৎ ফাঁড়ি, যেখান থেকে মাত্র কয়েক গজের দূরত্ব সেই ছেলেটার বাড়ি, জিতেন সাহা তার নাম, তাদের বাড়িতে লোকাল পুলিশ গেল আজকে রাত বেলা 9টার সময়। কালকে নাকি ওদের মনে হলো যে রাত্রেবেলা ডিস্টার্ব করা ঠিক না, তাই রাত্রে যায়নি, আজকে সকাল 9টায় গেল। এক গোটা দিন রাত তাদের বাড়িতে দুটো মাত্র মহিলা, একটা তার স্ত্রী আর তার মেয়ে, তাদের গোটা রাত তাদের বাড়িতে অত্যাচার হলো, দরজার খটখট, রাত রাত ছাদের বেলা দৌড়াদৌড়ি, একটা ঘরে তারা থাকে। পুলিশ আজও পর্যন্ত তার জন্য কোনো ব্যবস্থা নিতে পারলো না। তো এখানে পক্ষকে আর বিপক্ষকে আর নিরপেক্ষকে, এটা এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। সবকিছু সবাইকে জানানো হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের নিচের স্তরের যারা আছে তারা তৃণমূল দলের এমনই সমস্ত নিয়োগ করা লোক যে উপরে এসপি ডিএম চেঞ্জ হলেও তারা কিন্তু কেউ চেঞ্জ হচ্ছে না। তাই তারা যতক্ষণ না চেঞ্জ হবে না, ততক্ষণ নির্বাচন নিরপেক্ষ হওয়ার যেন দুরাশাও কেউ না থাকে, দুরাশাও যেন না থাকে। বিডিও তো কোথাকার এক ছোটখাটো অফিসার, এই বিডিও, এই এআরও, এই আরও ডি ওদের দিয়ে তো এসআরকে তছনছ করে দেওয়া হয়েছে আগেই। চালাকি করে তৃণমূল দলের যারা প্রার্থী তাদের নাম বেরিয়ে যাচ্ছে এসআর কাণ্ডে, এডুকেশন বিচারাধীন কাণ্ডে। আমাদের যারা সম্ভাব্য প্রার্থী কারোর নাম বাড়ছে। এ কথা পুরনো কথা, এ কথা পশ্চিমবঙ্গে বহু প্রচলিত কথা।
এগুলোর মধ্যে নতুনত্ব কিছু নেই। তবে আমাদের নেতা রাজেশ কুমারজি যেটা বলল সেটাই সত্য। এই জোটটা তৈরি করার মানে হচ্ছে বিভাজনের রাজনীতি করা। কারণ আপনাদের বলি, গত লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে আমাকে হারানোর জন্য এই নেতাকেই আমার বিরুদ্ধে প্রচারে লাগানো হলো। 70 ভাগ মুসলমান, 30 ভাগ হিন্দু। মুসলমান মনে করলে হিন্দুকে মেরে গঙ্গায় মাছ দিতে পারে, বলো, বিভাজন হয়ে গেল। আবার ভোট এলো, আবার বিভাজনের রাজনীতি শুরু হয়ে গেল। একজন দিল্লি হায়দ্রাবাদ থেকে আসছেন, আরেকজন মুর্শিদাবাদ থেকে। এই দুজনে মিলে এই মুর্শিদাবাদে আবার সেই বিভাজনের রাজনীতি শুরু করতে চলেছে, যাতে ভোট ভাগাভাগি হয়। আর বিভাজনের রাজনীতি করলে কার লাভ হয় বাংলার মানুষ আমাকে হারানোর পর নিশ্চয় তা দেখে নিয়েছে। বহরমপুর লোকসভা কেন্দ্রে বিভাজনের রাজনীতি করে লাভ হয়েছে তৃণমূলের, হেরেছে কংগ্রেস, হেরেছি আমি। বহরমপুরের মানুষ বা মুর্শিদাবাদের মানুষ নিশ্চয়ই দ্বিতীয়বার এই ভুল করবে না। কিন্তু তারাও নাছরবান্দা, পিছন থেকে তাদেরকে বোঝাচ্ছে যে ভাগাভাগি না করলে উপায় নাই, ভাগাভাগি না করলে তোমাদেরকেও খাতির করতে পারবো না, তাই ভাগাভাগি করো। ভাগাভাগি করতে গেলে জোট বাঁধতে হবে সেই সমস্ত শক্তিগুলোকে যারা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে, যেটা আমাদের নেতা রাজেশ কুমার স্যার বললেন। এখানে তাই দেখতে পাবো আমরা। যদি মনে করে সব এনআইএ তদন্ত হবে, তাহলে এনআইএ নামক সংস্থাটাকে পশ্চিমবঙ্গে নিয়ে এসে রাখতে হবে। আর পশ্চিমবঙ্গের জেলায় জেলা একটা করে এনআইএ শাখা দপ্তর খুলতে হবে। এত বোমা বাংলায়, খালি ভাঙর কেন, ভাঙর থেকে হাঙর সব জায়গায় একই রকমের বোমা পিস্তল পাওয়া যাবে। সব পুড়ে, সব বাদে, সব নগরে বোমা পিস্তলের কোনো অভাব নাই। তাই এনআই যদি সত্যি দরকার হয়, তাহলে প্রত্যেকটা ব্লকে ব্লকে একটা করে এনআইএর সদর দপ্তর খুলতে হবে। এত বোমা পিস্তল আছে।